আমার দিকে না তাকিয়ে ভালো করে ড্রাইভ করুন। একবার মমের কিছু হয়ে গেলে দেখে নিব আপনাকে। বাচ্চা ছেলেটির কথা শুনে খুক খুক করে কেসে উঠল ড্রাইভার। করতে মনোযোগ দিয়ে লোকটি। এদিকে ওরই আর চোখে ছেলের দিকে তাকিয়ে বলল, কেউ একজন আমায় ভালোবাসে না, তাহলে আমার কি হলো না হলো এতে তার কি? মায়ের কথা শুনে ছোট্ট ছেলেটা এবার নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। চট করে এগিয়ে এসে মায়ের কোলে উঠে গলায় মুখ ডুবিয়ে দিয়ে শব্দ করে কেঁদে উঠল। এতে হকচকে ওঠে ওরি, কারণ তার এই ছেলেটা সহজে কাঁদে না, অন্যকে কাঁদানোর উস্তাদ। এই কাঁদছো কেন? আমি তো মজা করেছি সোনা। দেখি দেখি আমার বাবুটা কান্না করছে কেন? সে না গুড বয়। তো তুমি খুব পচা মম, জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত তখন এই লুহানার কি হতো মম? আমার সব দুষ্টুমি কে সহ্য করতো? আমি কার হাতে খেতাম? কে আমার প্রতিটি রাতে আদর করে বুকের মাঝে নিয়ে ঘুম পাড়িয়ে দিত? বলো। আমি তোমায় বলেছি আমাকে আর নিতে আসবে না, তবুও তুমি এসেছো কেন? লুহানের কথা শুনে অরির চোখ দুটো চিকচিক করে উঠল। ছেলেটা শক্ত করে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলল, তোমাকে না দেখে তো তোমার মম থাকতে পারে না শোনো। তুমি যেমন তোমার মমকে ভালোবাসো, ঠিক তেমন তোমার মমও তোমাকে খুব ভালোবাসে। এই তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আর তুমি চিন্তা করো না সোনা, তোমার মম এখন একদম সুস্থ রয়েছে। জাস্ট আর কয়েকদিন পর দেখবে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গিয়েছে। তখন তোমার সঙ্গে ক্রিকেট খেলবো। লুহান কান্না থামিয়ে তার মমের পুরো চেহারায় ছোট্ট ছোট্ট চুমু খেয়ে বলল, আই লাভ ইউ মাই সুইট মম। ওরি হেসে দিয়ে সেও ছেলের মন ভরে আদর করে দিয়ে বুকের মাঝে টেনে নিলেও দুষ্টি হেসে বলল, আই লাভ ইউ সো মাচ কিউট বিদেশি বিড়াল। এটা শুনে লুহান নাক ছিটকে বলল, এই মোটেও বিড়াল নই মম, বাট সবাই শুধু এই নামে ডাকবে। এখন তুমি তাদের সঙ্গে যোগ দিয়েছ? আচ্ছা মম, ড্যাডও কি আমার মতো বিদেশি বিড়াল ছিল? পরে ছিটে মাথায় এলিয়ে দিয়ে আনমনে বলে উঠল, তুমি একদম তোমার ড্যাডের কার্বন কপি হয়েছিল। এই জন্যই তো তোমাকে লুকিয়ে রাখার চেষ্টা করি। পরে নিজের একমাত্র আদরের দুলালকে নিয়ে বাসায় ফিরল। তিনতলায় নিজেদের ফ্ল্যাটে এসে কলিং বেল বাজতেই অনু ভেতর থেকে দরজাটি খুলে দিল এবং লুহানকে দেখে একগাল হেসে এগিয়ে এসে কোলে তুলে নিতে গিয়ে গোলুমুলু দুটো গাল চুমু খেয়ে বলল, আই মিস ইউ মাই হ্যান্ডসাম হিরো। লুহান বুকে দুহাত ভাঁজ করে মুখ ঘুরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলার চেষ্টা করলো, আই অ্যাম নট এ হিরো অ্যান্ড আই হ্যাভেন্ট মিট ইউ আর ইয়োর ডেভলি গার্ল অ্যান্ড অল। তাই নাকি মিস অ্যাংরি? তুমি আমাদের একটু মিস করোনি? নো। অনু দুষ্টু এসে বলল, এই জন্যই নিমকিকে রেখে এসেছি সিলেটে। এখন নিশ্চয়ই হ্যাপি তুমি? অনুর কথা শুনে লুহানের চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অবিশ্বাস কণ্ঠে বলে উঠল, হোয়াট আর ইউ সিরিয়াসলি মামুনি? তুমি ওকে একা ওই দূর শহরে রেখে আসতে পারলা? অনুকে লুহানকে নিয়ে ভেতরে যেতে যেতে বলল, ইয়েস বেবি, আই অ্যাম সিরিয়াস। কিন্তু একদম ঠিক কাজ করনি মামুনি। তুমি আমার বনুকে এইভাবে কেন রেখে এলে? ওখানে থাকলেও তো তোমার হাতে সবসময় মার খায়। তাই বলে ওকে পুরোটাই রেখে আসবে? লুহানের কথা শুনে অনুর ভুরু কুঁচকে গেল। সে জিজ্ঞেস করলো, মানুষকে বুঝি অর্ধেক করে রেখে আসা যায়? রুহান কিছু বলল না, বরং রাগে ফুঁসতে থাকলো। তার রাগান্বিত চেহারাটা দেখে অরি আবারও থমকে গেল। চোখের সামনে ভেসে উঠল ওই লোকটার রাগান্বিত চেহারা। সে ভেবেছিল সব অতীত ভুলে নতুন একটা সুন্দর জীবন গড়ে তোলার, যেখানে ওই লোকটার নামটা পর্যন্ত থাকবে না। কিন্তু সেখানে অলরেডি এই মানুষটা হুবহু কার্টুন কপি এসে হাজির। অরি চেষ্টা করে লুহানকে একদম সাদাসিধে তৈরি করতে, কিন্তু লুহান যত বড় হচ্ছে ঠিক ততই ওই লোকটার মতো হচ্ছে। এটা নিয়ে খুব চিন্তা হয় তার। সে চায় না কিছুতেই তার ছেলেকে ওই লোকটার মতো অতিরিক্ত রাগী হোক, কিন্তু শরীরে যা রক্ত বইছে তা থেকে আলাদা হবে কিভাবে? ওর এসব ভেবে মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। সে লুহানের স্কুল ব্যাগ টেবিলের উপর রেখে বলল, ওকে রাগাস না অনু। আর লুহান, তোমার মামুনি তোমার সাথে মজা করছে। তোমার বোনও এখানেই রয়েছে, হয়তো রুমে ঘুমাচ্ছে। এসো তুমি, গোসল করিয়ে দিব। অনু লুহানকে ড্রয়িং রুমে নিয়ে এসে নামিয়ে দিয়ে লুহানের কোমরে দুহাত রেখে বলো, তুমি খুব পচা মামুনি। এই মাম্মা, মামুনিকে চেঞ্জ করে আমার জন্য অন্য এক ভালো দেখে একটা মামুনি নিয়ে এসো প্লিজ। ছেলের কথা শুনে ওই মিটমিট করে হাসতে হাসতে বলল, চেঞ্জ করার অপশন থাকলে অবশ্যই করতাম। এইদিকে অনু মা ছেলের কথা শুনে নাক ফুলিয়ে বলল, এ আইছে আমাকে চেঞ্জ করতে। আগে নিজেদের থোবড়াটা চেঞ্জ করে এসো, তারপর না হয় এই অনন্যা চৌধুরীকে চেঞ্জ করবে। লুহান জুতো খুলে সোফায় উঠে দাঁড়িয়ে থেকে কিছু একটা বলতে যাবে, তখনই তার তীক্ষ্ণ নজরটা অনুর ঘাড়ের উপর পড়ে।
সে ভুরু কুঁচকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, আমার মতো এই পেতনিটাও তোমার ঘাড়ে বাইট করে মামনি? তো ছেলেটার কথা শুনে অনু চমকে উঠে তাড়াতাড়ি টি শার্টের গলা দিয়ে জায়গা ঢাকার চেষ্টা করে বলল, হ্যাঁ, ওই কান্নাকাটি করার সময় কামড় মেরেছে। তুমি যেমন আগে রেগে মেগে কান্না করতে করতে তোমার মাম্মাকে সহ আমাকে সবাইকে কামড়ে মারতে, ঠিক তেমনই তোমার বদ স্বভাব এখন তোমার বোন পেয়েছে। তাদের কথার মাঝে ওরই কোচের সাহায্যে ধীরে ধীরে হেঁটে এসে অনুর পাশে দাঁড়ায় এবং ছোট বোনের ঘাড়ে থেকে টি শার্টের অংশ সরাতেই কাশিতে বেগুনি রঙের ছোপ দাগ ভেসে উঠল। এতে ওরির কপাল কুঁচকে গেল। সে মনে মনে ঠিকই ভেবেছিল, কারণ সে জানে নিঙ্কি কখনো এমনটা করে না। ও লুহানের থেকে হাজার গুণ ভালো মেয়ে হয়েছে। তার পক্ষ থেকে এমন আচরণ কখনই আশা করা যায় না। ওরই অনুর দিকে তীক্ষ্ণ নজর তাকাতেই অনু শুকনো ঢোক গিলে কথা ঘোরানোর জন্য বলে উঠল, আপু তুমি গিয়ে গোসল করে নাও, আমি লুহানকে গোসল করিয়ে দিচ্ছি। বলে সে লুহানকে কোলে নিয়ে জলদি নিজের রুমের দিকে চলে গেল। আর ওরে ভুরুকুচকে এখনও সেদিকে তাকিয়ে থাকলো। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। ব্যস্ত চট্টগ্রাম শহরে মাত্র দুই বন্ধু এসে পৌঁছেছে। সকাল থেকে একটানা লং ড্রাইভ করে আসার ফলে লিওনের শরীর কিছুটা ক্লান্ত হয়ে পড়েছে। তারা দুজন একটি হোটেলে উঠে এই শহরে 3-4 দিনের মতো থাকবে, তারপর আবার ব্যাক করবে সিলেটে। ওখান থেকে আসার সময় সবাইকে সবটা বলে এসেছে। তেমন কারোরই আপত্তি ছিল না, কেবল তানিয়া নামের মেয়েটি ছাড়া। সে রিকির সাথে একান্ত কিছুটা সময় কাটাতে চেয়েছিল আজ। তানিয়া রাতে বান্ধবীদের সঙ্গে প্ল্যান করেছিল আজ তার হবু বউ বরকে নিয়ে চা বাগানে ঘুরতে যাবে, কিন্তু তাদের সব প্ল্যান ঘেটে দিয়ে লিওনের সাথে চলে এসেছে রিককে। তার এসবের মাঝে কোনো রকম মাথা ব্যথা নেই। সে তো অন্য কারোর প্রতি আবারও আসক্ত হয়ে পড়েছে। এটা যে না চাইতেও তাকে কষ্ট দিচ্ছে। সে চেয়েছিল এত সহজে সব কিছু ভুলে যাবে না, যার জন্য ওই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে শুধুমাত্র একজনের ভুলে থাকার জন্য। কিন্তু এখন আবারও তার বেহায়া মনটা বিগড়ে গেছে। সে চাইলেও নিজের অবাধ্য ভালোবাসার অনুভূতিগুলো থেকে মুক্ত হতে পারছে না। সেই জায়গায় তার নিজের অংশ রয়েছে। এটা জেনেও কখনো সে আর বিয়ে করার কথা ভাবতেও পারে না। যেখানে তার ভালোবাসাকে এখন ভুলে যেতে পারিসনি, সেখানে নিজের সন্তানকে ভুলে যাবে কিভাবে? এটা আদৌ সম্ভব? কখনো সম্ভব না। অন্তত সে পারবে না নিজের সন্তানকে হারাতে, কিছুতেই না। তার যে এখন সন্তান সহ সন্তানের মা কেউ চাই। তারপর যা হবে সে দেখে নেবে। তবুও এখন ওই দুজনকে লাগবে রিকির, কারণ তাদের ছাড়া আর থাকতে পারবে না। সমস্যা কি তোর? এইভাবে খামার মতো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে, না হলে পাছায় লাথি মেরে সরিয়ে দিবনি। লিওনের বাস খাই গলার শব্দ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো লর্ড রেডিকেট ওয়ার্ফে রিঙ্কি মির্জা। সে দরজার কাছ থেকে সরে যেতেই লিওন এগিয়ে এসে কার্ড দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এই হোটেলে একটিমাত্র রুম খালি ছিল, যার ফলে লিওন এক প্রকার বাধ্য হয়ে রুমটা নিয়েছে। এই ক্লান্ত শহরে অন্য হোটেলে গিয়ে রুম খোঁজা অসম্ভব, তার উপর খুব খিদেও পেয়েছে। লিওনের পিছু পিছু একটা লাগেজ নিয়ে রিঙ্কিও রুমের ভেতর প্রবেশ করলো। তারা সঙ্গে করে দুটো লাগেজ এনেছে। একটা নিজেদের কাজের সব জিনিসপত্র রয়েছে ও অন্যটায় তাদের কিছু জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিস রয়েছে। লিওন নিজের শরীরের শার্ট খুলে বিছানার উপর ছুঁড়ে মারলো। তারপর লাগেজ থেকে তোয়ালে নিয়ে গট গট করে ওয়াশরুমে চলে গেল। আর রিক্কি লাগেজ খুলে সব কিছু গুছিয়ে রাখতে শুরু করলো। কিছুক্ষণ পর লিওন লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। কোমরে শুধু কালো রঙের তোয়ালে পেঁচিয়ে রাখা, মাথায় ব্রাউন ভেজা চুলগুলো এলোমেলোভাবে কপালের উপর পড়ে রয়েছে। পিঠের সুঠাম দেহের মাংসপেশিগুলো ফোলা ফোলা হয়ে আছে। বক্ষবাজের মাঝখানে দিয়ে বিন্দুবিন্দু পানি গড়িয়ে পড়ছে। অতিরিক্ত ফর্সা দেহের মাঝে পানির ছোট ছোট বিন্দুগুলো হীরের মতো চিকচিক করছে। দুহাতের নীল রগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। সঙ্গে পেটের সাইডে সিক্স প্যাকগুলো খুব ভালো করে ফুটে উঠে আছে। তাকে দেখে বোঝা যায় এখনও নিজের ফিটনেস খুব ভালো করে মেনটেন করে রেখেছে। লিওন বেরিয়ে এলো, রিঙ্কিও ওয়াশরুমে চলে গেল। তারও এখন শাওয়ার নেওয়াটা জরুরি। লিওন নিজের ফোনটা নিয়ে নিচ থেকে খাবার অর্ডার করে রেখে দিল। পোশাক পরিধান করে ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট চাপলো। সোফার উপর বসে থাকা ছোট টি টেবিলের উপর পা জোড়া রেখে কোলের উপর ল্যাপটপ দিয়ে মনোযোগ সহকারে একটা ইমেল লিখে এই জন্য ইমেলের অ্যাড্রেস পাঠিয়ে দিল। রিঙ্কি একটা লম্বা শাওয়ার নিয়ে বের হয়ে এলো। তারপরে ধূসর রঙা ট্রাউজার। সেও নিজেকে যথেষ্ট নিজের শারীরিক ফিটনেস মেনটেন করে রেখেছে। দুই বিদেশি বিড়ালদের দেখে চেনার উপায় নেই যে তারা এক বাচ্চার বাপ।
কলিং বেলের আওয়াজ পেয়ে ধবধবে ফর্সা উদাম গায়ে পাতলা একটা টি শার্ট জড়িয়ে এগিয়ে গেল রিঙ্কি এবং দরজা খুলে দেখলো হোটেলের স্টাফ খাবার নিয়ে এসেছে। রিঙ্কি স্টাফকে কিছু টাকা বকশিস দিয়ে ধরে নিয়ে এলো ভিতরে। লিওন তখন ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে ও রাস্তা দিকে তাকিয়ে আছে। ভিতর থেকে রিঙ্কির কণ্ঠস্বর শুনে সিগারেট ফেলে দিয়ে রুমে এলো। এরিন বলেছিল এই শহরে কোনো একটি স্টোর থেকে এঙ্গেজমেন্টের সব ড্রেস নেওয়া হয়েছিল এবং সেখানে হাফ পেমেন্ট করা হয়েছে। তাই ভাবছিলাম রাতে গিয়ে বাকি পেমেন্ট করে দিয়ে আসব। সঙ্গে বিয়ের জন্য যা যা অর্ডার করা হয়েছে সেসব কিছু ক্যান্সেল করে দিব। যেখানে বিয়েই হবে না সেখানে হুদা এতগুলো ড্রেস নিয়ে কি হবে? অযথা ডিজাইনারের সময় নষ্ট হবে। তুই এতে কি বলিস লিও? লিওন সবাই বসে থেকে নিজের প্লেটে খাবার বেড়ে নিতে নিতে বলল, অর্ডার ক্যান্সেল করাই বেটার হবে। তুই যদি যাবি আমার সঙ্গে? আমি তোর মতো বটগাছের আঠা নয় যে চিপকে থাকবো। লিওনের কথা শুনে রিক্কি অলমেট চিবোতে চিবোতে বিড়বিড় করে বলল, একবার বউ বাচ্চাকে পেতে দে, তখন তোকে পাত্তাই দিব না। ছেলেটা কি হয়েছিল অনু? দেখ, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। আমি অতটাও বোকা নই যে কোনো ছোট বাচ্চার কামড়ের কোনো অন্যজনের কামড়ের চিহ্ন বুঝতে পারবো না। তাই বলছি সবটা সত্যি করে বল, ওখানে কি হয়েছে? কেউ তোর সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করেছে? লিও স্টারের অতি কর্মচারী নতুন ড্রেস ডিজাইনের জন্য কথা বলছিল। অনেক কাস্টমাররা এসে নিজেদের পছন্দ মতো কেনাকাটা করছে। তখন অনু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হলে পেছনে ঘুরতেই ওরি একের পর এক প্রশ্ন ছুড়ে দিল। বড় বোনের কথা শুনে অনু দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার অনেক কিছু বলার আছে আপু, কিন্তু এখানে নয়। বাসায় ফেরার পর সবটা তোমায় বলবো। আর তুমি চিন্তা করো না, ওখানে কেউ আমার সঙ্গে বেয়াদবি করেনি। পরীর মনে হাজারটা প্রশ্ন জাগলেও এখন কোনো কিছু জিজ্ঞেস করলো না, কারণ সে নিজেও প্রচুর ব্যস্ত। তাই আর কথা না বাড়িয়ে নিজেদের কাজে মনোযোগ দিল। এখন বাজে রাত 10টা। রাতের শহরে চারদিকে আলোময় হয়ে রয়েছে। এই সময়টা গ্রামের গভীর রাত হলেও শহরের রাতে ছিটে ফোটা নেই। লোকজনের কোলাহল ও যানবাহনের শব্দে পুরো শহরটায় বাস্তব উপনীত করেছে। রাস্তার পাশে দোকানপাট সব কিছু খোলা রয়েছে। বড় বড় শপিং মল, রেস্টুরেন্টে, ক্যাফে ইত্যাদি আরও নানান রকমের জায়গা মানুষজন গিজগিজ করছে। ঠিক একইভাবে লিওতে সবসময়ের মতো আজও রাতেও ভিড়। অনুসহ তার বান্ধবীরা অন্যদিকে কাস্টমারদের ড্রেস দেখাতে ব্যস্ত, আর ওরিসহ কিছু কর্মচারীরা অর্ডার খাতায় লিখতে ব্যস্ত। তাদের থেকে কিছুটা দূরে দুটো চেয়ারে বসে থেকে রিঙ্কি ও লুহান, দুজনের হাতে আইসক্রিম ও অনেকগুলো চকলেট। মূলত অনু বিচ্ছু দুটো জিনিস দিয়ে শান্ত করে এখানে বসিয়ে রেখেছে। রাতের বেলা তারা বাসায় একা থাকতে না পারার জন্য নিজেদের সঙ্গে করে নিয়ে আসে দু বোন। স্টোরে তাদের খেয়াল রাখার জন্য অনেকেই রয়েছে এবং সবার সঙ্গে বেশ ভাব নির্কির। লুহান সহজে কাউকে পাত্তা দেয় না। সে নিজের মতোই থাকতে পছন্দ করে, কারোর সাথে খুব বেশি একটা কথাও বলে না। লুহান আইসক্রিম খাচ্ছিল আর সবাইকে দেখছিল। ঠিক তখনই নিঙ্কির থেকে আইসক্রিম গলে উপরের অংশটা নিচে পড়ে যায়। এই যা, আমার আইসক্রিম পড়ে গেল ভাইয়া। নিঙ্কি কথাটা বলে ছলছল চোখে দিকে তাকায়। সেটা দেখে লুহান নাক ছিটকে বিরক্তকর কণ্ঠে বলো, এই, একদম ফ্যাস ফ্যাস করে কাঁদবি না। একটু কিছু হতে না হতেই গরুর মতো ভেবানো শুরু করে দিস। কিন্তু আমার আইসক্রিম ওই তো ফ্লোরে পড়ে আছে, ওখানে গিয়ে চেটে চেটে খা। ভাইয়ের কথা শুনে নিঙ্কি এবার সত্যিই কেঁদে দিল। এটা দেখে নুহান রেগে নিঙ্কির গালে বাম হাত দিয়ে থাপ্পড় মেরে নিজে আইসক্রিম ধরিয়ে দিল। বলল, এই নে আমারটাই গিল, তবু কুমির মতো ভেবা করা বন্ধ কর বোন। বেচারি নিঙ্কি ভাইয়ের হাতে চড় খেয়ে গালে হাত রেখে চুপচাপ আইসক্রিম নিয়ে মুখে দিল। এই বাইট নিয়ে লুহানের দিকে তাকিয়ে মিনমিন করে বলো, তুমি এখন কি খাবে ভাইয়া? তোমার মাথা খাবো ইডিয়েট। বিরক্তিকর কণ্ঠে কথাটা বলে চেয়ার থেকে নেমে পড়ল লুহান। নিঙ্কির কোল থেকে মাথায় ক্যাপ, মাস্ক ও ব্ল্যাক ছোট সানগ্লাস দিয়ে পরে নিল। তাকে এইগুলো পরতে দেখে নিঙ্কি জানতে চাইল, যাবে ভাইয়া চা দে। নিকি মুখটা চুপসে গেল। এই ছেলেটা সবসময় তেরা তেরা জবাব দেয়, কখনো ভালো করে একটু কথাও বলে না। মাঝে মধ্যে মুখে চেয়ে হাত চলে বেশি। সে বিড়বিড় করে বলল, যাও, আমিও মামুনিকে বলে দিব আইসক্রিম নিতে যাচ্ছি। তোর জন্য আরও দুটো আনমনি। সো বেশি কথা না বলে চুপচাপ আইসক্রিম খা, আমি এখনই আসছি। আর হ্যাঁ, ভুলেও মমকে বলবি না আমি বাইরে গেছি, ওকে?
মাথা নাড়িয়ে সম্মতি দিতে ছোট্ট ছেলেটি লুকিয়ে স্টোর থেকে বের হয়ে গেল। বাইরে এসে আশেপাশে তাকাতে দেখতে পেল পাশেই দোকান রয়েছে। এটা দেখে লুহান দৌড়ে সেদিকে চলে গেল এবং দোকানে এসে পকেট থেকে টাকা বের করে দুটো আইসক্রিম ও দুটো কাপড়কে কিনে নিল। সেগুলো নিয়ে আবারও দৌড়ে স্টোরের দিকে চলে যায় এবং সামনে এলে একজনের সঙ্গে আচমকা ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে গেল। লুহান নিচে হাঁটু ভেঙে পড়ে আছে। তার চোখ থেকে সানগ্লাস নিচে পড়ে গেছে। ক্যাপটা খুলতে গিয়েও খুলে যায়নি। সে চট করে মাথা তুলে উপরে তাকিয়ে অজানা ব্যক্তিটির দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, ইউ ইডিয়েট রাতকানা, চোখে কি মাথা খেয়েছেন নাকি চোখ খুলে কোথাও দান করে রেখে এসেছেন? অচেনা একটা বাচ্চা ছেলের মুখে এমন কথা শুনে রিকি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এইদিকে লুনান চোখ মুখ কুঁচকে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে নিচে পড়ে থাকা আইসক্রিম ও কাপকেক এর দিকে তাকায়। আইসক্রিম ঠিক থাকলেও দুটো কাপকেকের অবস্থা খারাপ। বক্সের ভেতর সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। এসব দেখে সে আগে ফুঁসতে ফুঁসতে বলল, দেখুন, আপনার জন্য আমার জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। নিচের দিকে হাতের ইশারা করে দেখালো লুহান। রিঙ্কি সেদিকে এক পলক তাকিয়ে আবারও বাচ্চা ছেলেটির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো। বয়সে তার মেয়ের থেকে একটু বড় হবে হয়তো। পুরো শরীর ঢাকা রয়েছে। পরনে ছোট কালো জ্যাকেট ও কালো জিন্স, মাথার ক্যাপ, মুখে মাস্ক, পায়ে শু। অচেনা বাচ্চা ছেলেটির গাঢ় বাদামি বর্ণের তীক্ষ্ণ চোখজোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এমনি কি দু হাতে ব্ল্যাক হাতাকাটা মোজাও রয়েছে, শুধু অর্ধেক ছোট ছোট হাতের আঙুলগুলো বের হয়ে আছে। ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল রিঙ্কি। সে ভুরু চুলকাতে চুলকাতে আশেপাশে একবার তাকায়। কই, অন্য কোনো বাচ্চা তো এমন করে নিজেকে ঢেকে নেই, তাহলে এই ছেলেটা কেন নিজেকে এইভাবে আড়াল করে রেখেছে? নিজের মনের মাঝে অনেকগুলো প্রশ্ন জেগে উঠল রিঙ্কির। এই বাচ্চা ছেলের হাবভাব দেখে তার মনে হচ্ছে কোনো বড় লোকের ছেলে হবে, নয়তো কোনো রাজনীতি বা মাপের ছেলেটিলে হবে হয়তো। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে ছেলেটা এইভাবে একা ঘুরছে কেন? তার আশেপাশে তো গার্ড থাকার কথা। তাহলে কি যেটা ভাবছে এগুলোই ভুল, নাকি একটু বেশি বেশি ভাবছে? ওহো হ্যালো হ্যালো মম বলেছে মম বলেছে কোনো ভুল বা অন্যায় করলে সঙ্গে সঙ্গে সরি বলতে হয়। সো সরি বলুন আমায়, আমার হাতে বেশি টাইম নেই। ওইদিকে আমার বোনটা ওয়েট করছে আমার জন্য। লুহানের কথা শুনে রিঙ্কের কপালে ভাঁজ পড়ে যায়। এই পুচকু ছেলে কী বলছে? সে সরি বলবে, যেখানে তারা কোনো ভুলই নেই। এই ছেলেটা তো হুট করে কই থেকে দৌড়ে এসে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল, সেখানে সেই কেন সরি বলবে? আশ্চর্য! এই যে হাফ ব্যাটারি, আমি কেন সরি বলতে যাব শুনি? যদি কারো সরি বলতে হয় তাহলে সেটা তুমি বলো, কারণ তোমার জন্য দেখো আমার দামি ফোনটা কী অবস্থা হয়েছে। বলেই রিঙ্কি তার পাশে ইশারা করলো। লুহান রিঙ্কের পায়ের কাছে তাকিয়ে দেখে একটা আইফোন উপর হয়ে পড়ে আছে নিচে। এটা দেখে লুহানের মাস্কের ভেতর ঠোঁটের কোণা বাঁকা হাসি ফুটে উঠল। যাক, শুধু তার জিনিসই ক্ষতি হয়নি, বরং এই লোকটা কিছু ক্ষতি হয়েছে। এতেই মনে মনে হ্যাপি। রিঙ্কি নিচ থেকে নিজের ফোনটা তুলে নিল। সামনের স্ক্রিনে হালকা ড্যামেজ হয়েছে। এটা থেকে সে কিছু বলতে যাবে, তার আগে লুহান নিচ থেকে জিনিসের পলিথিন হাতে তুলে নিয়ে স্টোরের ভেতর চলে যেতে যেতে বলে উঠল, ইউ ডিজার্ভ ইট রাতকানা। ছেলেটার কথা শুনে রিঙ্কির মুখ অটোমেটিক হা হয়ে গেল। সে বেকুবের মতো ড্যাব ড্যাব করে ছেলেটি যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকলো। এইটুকু একটা হাফ ব্যাটারি আচরণ দেখে রিঙ্কি পুরোই শকড। সে জানতো বাচ্চাটা ভীষণ কিউট হয়, কিন্তু এই ছেলেটাকে দেখে বদের হাড্ডি বললেও হয়তো কম বলা হয়ে যাবে। হোয়াইট ইউর প্রবলেম? এখানে দাঁড়িয়ে আছিস কেন? সব কাজ ফিনিশ। পেছন থেকে লিওনের গম্ভীর কণ্ঠস্বর শুনে রিঙ্কির ধ্যান ভাঙল। সে চট করে পিছনে তাকিয়ে বলে উঠল, আরে ধুর বেটা, কাজ করবো কিভাবে? একটু আগে একটা বদমাস হাফ ব্যাটারির সঙ্গে ঝামেলা হয়েছে। মানে? লিওন ফোনে থেকে চোখ তুলে রিঙ্কির দিকে তাকিয়ে থেকে ভোরকুচকে জিজ্ঞেস করলো। সেটা শুনে রিঙ্কি একটা দীর্ঘশ্বাস ফেলে অসহায় কণ্ঠে বলল, আর বলিস না ভাই, একটা বাচ্চা ছেলের সঙ্গে ভুলবশত ধাক্কা লেগেছিল। ওই পাকা আমের পাকা পাকা কথা শুনে আই অ্যাম সো তো অবাক। সারি হাঁটু সমান পুচকু ছেলেটা আমার ফোনটার 12টা বাজিয়ে দিয়ে বলে কি না, ইউ ডিজার্ভ ইট রাতকানা। লিওন ঠোঁটে কোণে হাত দিয়ে গিলে হাসি লুকিয়ে রাখার চেষ্টা করে। ঠিকই বলেছে, তোর সাথে এটাই যায়। বাই দ্য ওয়ে, ইউর নিকনেম জাস্ট ওয়াক, বলে লিওন ওখান থেকে চলে গেল। এইদিকে বেচারা রিঙ্কির চোয়াল ঝুলে পড়ল। আসলে তাকে কেউই দেখতে পায় না। এইদিকে একটা অচেনা পোস্কো ছেলে এসে কথা শুনিয়ে গেল, আর ওইদিকে বন্ধু ওরফে বসটা থেকে খোঁচা মেরে গেল।
তার জীবনে কোনো লাভ লস নেই ভাই, পুরোটাই লস প্রজেক্ট। কোথায় গিয়েছিল অরণ্য? লুহান পা টিপে টিপে লুকিয়ে স্টোরের ভিতর প্রবেশ করতেই ঈশানীর বুকে দুভাস ভাঁজ করে দাঁড়িয়ে থেকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। সেটা শুনে লুহান শুকনো ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, শিশি করতে গিয়েছিলাম। আপনি? ও তাই বুঝি? তা শিশি করতে গিয়ে যে আইসক্রিম কেক পাওয়া যায় সেটা তো জানতাম না। অন্যরূপে লুহান ধরা পড়ে হাতের পলিথিন পিছনে লুকিয়ে রাখার চেষ্টা করে বলল, এইগুলো তো না, মানে আসলে হয়েছেটা কি? মানে সরি আপু, আর এমনটা হবে না। তুমি প্লিজ মমকে বলো না, নাহলে মম আর আমাকে এখানে নিয়ে আসবে না প্লিজ। লুহান গোমরা মুখে কথাগুলো বলে ঈশানীর দিকে ছলছল চোখে তাকায়। এটা দেখে এক মুহূর্তের জন্য ঈশানী থমকে যায়। যে ছেলেটা এতটা চালাক, সে নিজের দোষগুলো আড়াল করার জন্য দোষ এমন মাসুম চেহারা দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যার ফলে এখানকার বেশিরভাগই স্টাফ লুহানের মায়ায় ভরা চোখের মাঝে হারিয়ে গিয়ে সবটা ভুলে যায়। ঠিক তেমনভাবে আজও ঈশানী গলে গেল। তার গম্ভীর চেহারা উজ্জ্বল হয়ে উঠল। লুহানের সামনে হাঁটু গেড়ে বসে মুখের মাস্কটা খুলে দিয়ে দুই গালে চুমো দিল। এতে লুহানের ফর্সা চেহারা লজ্জায় রক্তিম হয়ে ওঠে। সেটা খেয়াল করে ঈশানী দুষ্টি হেসে বলল, কি ব্যাপার অরণ্য চৌধুরী, হঠাৎ করে তুমি এত বিলাস করছো কেন? হ্যাঁ? লুহান তড়িঘড়ি করে মুখে মাস্ক পরে বিড়বিড় করে বলল, এইভাবে আমায় কিস করবে না, লজ্জা করে তো। ঈশানী শব্দ করে হেসে দিল। এইটুকু ছেলে বলে কিনা তার লজ্জা করে। হা হা হা, বলি আমার লজ্জাবত্তা বেটটা, এসো তোমায় আরেকটু আদর করে দিই, বলে ঈশানী লুহানের আরও কাছে এগিয়ে যাবে। ঠিক তখনই লুহান একদৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এই জন্য লুহানের এখানে ভালো লাগে না, যখন তখন মেয়েরা এসে তাকে আদর করে দেয়। সে ছোট হলেও তার লজ্জা করে। লুহানের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে হাসতে হাসতে উঠে দাঁড়ায় ঈশানী, এবং তখন খেয়াল করে তারা এই এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানকার হবু বর নিজে এদিকে এগিয়ে আসছে। এটা থেকে সে নিজেকে ঠিক করে নিয়ে এগিয়ে গেল। হ্যালো স্যার, আই ক্যান হেল্প ইউ? রিঙ্কি স্টোরের ভেতরে এসে চারপাশে দেখছিল। বিশাল দোকান, সব কিছু কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। ভেতরে মানুষজন গিজগিজ করছে। সেখানে বেশিরভাগ মেয়েরাই রয়েছে, তাই সে ভেতরে যেতে খুব ইতস্ত বোধ করছিল। তখন একজন এগিয়ে এসে কথাটি বলে। রিঙ্কির সামনে তাকিয়ে দেখে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। ড্রেস আপ দেখি বোঝা যাচ্ছে এখানকার একজন স্টাফ হবে হয়তো। তাই সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ইয়েস, আই উইল নিড সাম হেল্প। ঈশানী আলতো হেসে বলল, শিওর স্যার, টেল মি হাউ আই ক্যান হেল্প ইউ। I am the fiancé of an oldest daughter of the Sultan family. A lot of outfits were purchased from here of the out engagement, and half the payment were made. So I have come to pay the remaining amount. It would be great if I could speak with the owner of the shop. স্যার, আপনি কে? আমরাই আপনাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে গিয়ে সব ড্রেসগুলো দিয়ে এসেছিলাম। আমাদের বস এখানেই রয়েছে, কিন্তু উনি এখন ভীষণ ব্যস্ত রয়েছেন। বাট আপনি চাইলে ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন। রিকি কিছু একটা ভেবে বলো, ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো।